31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ, অপ্রাসঙ্গিক করা হবে আওয়ামী লীগকে হাসনাত। সচিবালয়ে প্রবেশের সব পাস বাতিল, শীঘ্রই নতুন আবেদন শুরু, তথ্য উপদেষ্টা। আগুনের প্রাথমিক প্রতিবেদন কাল। শেরপুরে বাস চাপায় সিএনজির অটোরিকশার 6 যাত্রী নিহত, ঢাকা মাওয়ায় দুর্ঘটনার ঘাতক বাস মালিক গ্রেফতার। অঢেল সম্পত্তির মালিক হানিফ, টেন্ডারবাজি, বালু মহাল নিয়ন্ত্রণ সহ হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফ্যাসিবাদ মুজিববাদের কবর রচনা করে নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা একথা জানান। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘ স্বৈরশাসনের পর ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পায় বাংলাদেশ। যেসব আকাঙ্ক্ষার কারণে দেশের মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে রাস্তায় সংগ্রাম করে জীবন দিয়েছে, সেসব আকাঙ্ক্ষার স্বীকৃতির জন্য এবার জুলাই ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন, এদেশের মানুষের মুক্তির দলিল হবে এই ঘোষণাপত্র। 5ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। ঘোষণাপত্রে তুলে ধরা হবে আন্দোলনে অংশ নেয়া কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। এর মধ্য দিয়ে 72-এর মুজিববাদী ব্যবস্থার অবসান হবে বলে আশা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল। প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা স্পিরিট ছিল। এই স্পিরিট গুলো কি ছিল? এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি? এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানেও লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না। সমন্বয়করা জানান, আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে। সবার সম্মতিতে আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার উপস্থিতিতে পাঠ করা হবে এই ঘোষণাপত্র। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের স্থায়ী অস্থায়ী সব পাস বাতিল করা হয়েছে। তবে সোমবার থেকে গণমাধ্যম কর্মীদের জন্য অস্থায়ী পাস দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয় গেটের সামনে অবস্থানরত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। এছাড়া অগ্নিকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি সোমবার প্রাথমিক প্রতিবেদন দিবে ও তা পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বুধবার রাতে অগ্নিকাণ্ডের পর থেকেই সচিবালয়ে প্রবেশ সীমিত করা হয়। বৃহস্পতিবার প্রবেশ করতে পারেননি সাংবাদিকরাও। আর শুক্রবার সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের স্থায়ী অস্থায়ী সব পাস বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববারের কর্মদিবসে সচিবালয়ে প্রবেশ পথে দেখা যায় কড়া নিরাপত্তা ব্যবস্থা। উপদেষ্টা, সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও তদন্ত কাজের সাথে সংশ্লিষ্ট ছাড়া কারো গাড়ি ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। সচিবালয়ে কর্মরত আর সবাই কার্ড দেখিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন। আর গণমাধ্যম কর্মীরা অবস্থান নেন সচিবালয়ের বাইরে 1 নম্বর গেটের পাশে। বেলা 1টা নাগাদ সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের প্রতিনিধিরা কথা বলতে যান স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। এ সময় সোমবার থেকে পরবর্তী 15 দিন মূলধারার সাংবাদিকদের জন্য অস্থায়ী পাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে। কালকে থেকেই আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয়ে। আর একটা নির্দিষ্ট সময় নিয়ে
আমরা আবেদন করে স্থায়ী পাস যেটা সেটা দিব। আগের সকল পাসই আসলে বাতিল হবে, আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালাতেও আমরা কিছু পরিবর্তন আনবো। সচিবালয়ে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাবার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 3 দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল কিছুটা জানতে পারবো ঘটনাটি। তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মধ্যে ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। পুড়ে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেল ভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডাক ভবনে সাময়িকভাবে অফিস করছেন। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মানুষের মনোজগৎ এখন পরিবর্তন হয়ে গেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, দেশে মানব সম্পদের বড় একটি অংশ যুব সম্প্রদায়। বিগত সরকার এদের শিক্ষা ও স্বাস্থ্য খাত বাদ দিয়ে বিনিয়োগ করেছে টানেল আর ব্রিজ নির্মাণে। হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এর প্রয়োজনীয়তা আছে। দেশে আসলে আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাদের কাছে যাওয়ার প্রয়োজনটাই অনেক কমে। যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছে, সাহসিকতার সাথে এই স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়তে হবে। শেরপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছে। দুপুরে শেরপুরের কানাশাখোলা এলাকায় ঢাকা শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাসের সাথে শেরপুরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় অটোরিকশার চালক সহ অপর 4 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যায়। নিহতরা হলো মোখলেসুর রহমান ও তার স্ত্রী উম্মে কুলসুম, তাসনিম মিম ও তার বড় ভাই কামরুজ্জামান বাবু ও অপরজনের নাম পাওয়া যায়নি। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 6 জন নিহতের ঘটনায় ঘাতক বাসের মালিক ডব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। দুপুরে মুন্সিগঞ্জ হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আকম আক্তারুজ্জামান বসুনিয়া জানান, ত্রুটিপূর্ণ বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। এছাড়া চালক ছিল নেশাগ্রস্ত। এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাস চালক নুরুন নবী সহ 2 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে একজনকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়। আজকে যেমন আমরা মালিককে গ্রেপ্তার করেছি, আমরা দরকার হলে অন্য সংস্থা, অন্য আমাদের পুলিশের সদস্য হলেও আমরা তাদেরকে গ্রেপ্তার করবো। ঠিক আছে, যদি এই ধরনের কোনো অনৈতিক অনিয়ম যদি পরিচালনার ক্ষেত্রে যদি কারো কোনো সংশ্লিষ্ট আমরা পাই, ঠিক আছে, এজন্য আমরা চাই না যে বারবার এভাবে এই ধরনের বড় কোনো দুর্ঘটনা ঘটুক, এভাবে আমাদের এই সমস্ত তাজা প্রাণগুলো হারিয়ে যাক। অবশেষে আদালতের হস্তক্ষেপে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকা সিলেটের কানাইঘাটে শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী। পতিত আওয়ামী লীগ সরকারের হুলিয়া মাথায় নিয়ে 1.5 যুগ ছিলেন আত্মগোপনে। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী ইন্তেকাল করলেও অধ্যাপক মাহমুদুর রহমান নামে তাকে ঢাকার সাভারে দাফন করা হয়। পরবর্তীতে তার মেয়ে আদালতে শরণাপন্ন হলে মরদেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষা শেষে হারিস চৌধুরীকে তার ইচ্ছানুসারে নিজ এলাকা সিলেটের কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বিকেলে হারিস চৌধুরীর মরদেহ সিলেট শাহী ঈদগাহে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী। স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পর যে ব্যক্তিটি সবচেয়ে বেশি প্রভাব খাটিয়েছে তিনি হলেন পতিত আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানী ঢাকা ছাড়াও কুষ্টিয়ায় ছিল তার রাজত্ব। দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। টেন্ডারবাজি, বালু মহাল নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য সহ দলীয় পদ পদবি ও মনোনয়ন পাইয়ে দিতে নিয়েছেন কোটি কোটি টাকা। দুর্নীতি সবকিছুই করতেন তারই চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার মাধ্যমে গত 5 অগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান হানিফ। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। কুষ্টিয়ার পিটিআই রোডের হানিফের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষুব্ধ এলাকার মানুষ তার বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেওয়ার অভিযোগ আছে হানিফের বিরুদ্ধে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে 2014, 18 এবং 24 এই 3টি জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন হানিফ। এরপর থেকে বেড়ে যায় তার নীরবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, দলীয় পদ ও মনোনয়ন বিক্রি, কমিশন বাণিজ্য, নিয়োগ ও বদলি বাণিজ্য ছিল হানিফের আয়ের অন্যতম প্রধান উৎস। লুটপাট করে এই কুষ্টিয়াকে সমস্ত নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে এই আওয়ামী লীগের এমপি এবং এমপির যারা আশেপাশে ছিল। 15 বছরে হাজারো কোটি টাকার মালিক হয়েছেন তিনি। তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস ছিল না কারো। অভিযোগ আছে কুষ্টিয়া লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন হানিফ। ওই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বানিয়েছেন তার স্ত্রী ফৌজিয়া আলমকে। সবকিছুই করতেন তার চাচাতো ভাই কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার মাধ্যমে। বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। নিজের আখের গুছানোর রাজনীতি যখন কেউ শুরু করে, তখন রাজনীতি মুখ থুবড়ে পড়ার পরে তার পরিণতি কি হয়, কুষ্টিয়ার হানিফ সাহেব, আতা সাহেবরা তার জ্বলন্ত উদাহরণ। তারাই তো এগুলো ধ্বংস করেছে। সমস্ত প্রতিষ্ঠানগুলো সব জায়গায় যদি তারা হস্তক্ষেপ করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? বিরোধী রাজনীতি মতাদর্শের লোকদের হামলা, মামলা, এমনকি গুমের অভিযোগ রয়েছে মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে। মাহবুবুল আলম হানিফ দেশে থেকে রাজনীতি করলেও 3 সন্তানসহ তার স্ত্রী বসবাস করেন কানাডার বেগমপাড়ায়। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যায় হানিফ। তাদের দেশে এনে বিচারের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজ পরিবারের সদস্যরা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ করে। নিখোঁজ পরিবারের সদস্যরা নিখোঁজদের ছবি হাতে নিয়ে সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ইউএনও জাফর সাদিক চৌধুরী ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ স্বজনদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে নিখোঁজের স্বজনরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করেন। গত 25 অগস্ট রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে অনেকে। ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ভাতার দাবিতে লাভেলো আইসক্রিম ফ্যাক্টরির শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করে রাখে। শ্রমিকরা জানান, গত 2 মাস ধরে বেতন না দেওয়ায় সকাল 10টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ি সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ফ্যাক্টরির কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আশ্বাস দিলে সড়ক ছেড়ে যায় শ্রমিকরা। টঙ্গীর ইস্তেমা ময়দানে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভি অনুসারী জিয়া বিন কাশিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দেন। এর আগে দুপুরে কাশিমকে আদালতে তোলা হয়। ইস্তেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতের 7 দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কক্সবাজারের সম্ভাবনাময় পর্যটনকে বেশি করে প্রমোট করলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সমুদ্র সম্পদের সম্ভাবনাময় সুনীল অর্থনীতি দেশের অর্থনৈতিক উন্নয়নে এক অপার সম্ভাবনার দ্বার খুলে দিবে। এছাড়া কক্সবাজারের ট্যুরিজমকেও বেশি করে প্রমোট করা গেলে দেশের অর্থনৈতিক খাতও সমৃদ্ধ হবে। সঠিক সময়ে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে ক্যাবের সদস্যদের সাথে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদানকালে মহাপরিচালক বলেন, উৎপাদন ও চাহিদার সঠিক তথ্য না পাওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আসন্ন রমজানে ন্যায্য মূল্য নিশ্চিত করতে ছোলা, চিনি, খেজুর, তেল সহ বিভিন্ন নিত্যপণ্যের কর মওকুফ করা হয়েছে বলে জানান তিনি। দুই দফা দাবি আদায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন শুরু করেছেন জিয়াউদ্দিন আয়ান নামের এক শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলাকারী ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারসহ দুই দফা দাবি আদায়ে বেলা 11টার দিকে নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন তিনি। জিয়াউদ্দিন আয়ান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী ও মাওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র। সুনামগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় পৌর মেয়র সহ স্বেচ্ছাসেবক লীগের 5 নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বক্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুবের আহমদ অপু, সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরুল মসিবুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক নির্জন কুমার মিত্র তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে। গতরাতে উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব সহ অনেকে। টাঙ্গাইলের সেই আলোচিত ব্রিজটির উদ্বোধন করা হয়েছে। বিকেলে ব্রিজের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। প্রায় 3 কোটি 60 লাখ টাকার ব্রিজের কাজ 4 বছর আগে শুরু হয়, কিন্তু পৌরসভার নির্দেশ না মেনে আওয়ামী লীগপন্থী সাব ঠিকাদাররা নির্মাণ কাজ শুরুর 6 মাসের মাথায় নির্মাণাধীন ব্রিজটি দেবে যায়। এ ঘটনায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। চাঁদপুর প্রেস ক্লাবের 2025 সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ভিশন প্রতিনিধি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের প্রতিনিধি কাদের পলাশ। চাঁদপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে 39 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি অনুমোদন লাভ করে। নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান প্রেস ক্লাব নেতারা। বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে গাবতলী দুর্গাহাটা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়ের সভাপতিত্বে দুর্গাহাটা হাই স্কুল মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ, অপ্রাসঙ্গিক করা হবে আওয়ামী লীগকে হাসনাত। সচিবালয়ে প্রবেশের সব পাস বাতিল, শীঘ্রই নতুন আবেদন শুরু, তথ্য উপদেষ্টা। আগুনের প্রাথমিক প্রতিবেদন কাল। শেরপুরে বাস চাপায় সিএনজি অটোরিকশার 6 যাত্রী নিহত, ঢাকা মাওয়ায় দুর্ঘটনার ঘাতক বাস মালিক গ্রেফতার। অঢেল সম্পত্তির মালিক হানিফ, টেন্ডারবাজি, বালুমহাল নিয়ন্ত্রণ সহ হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।